আমরা ব্যষ্টিক অর্থনীতির চতুর্থ অধ্যায়ের উপযোগ এবং নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এই অধ্যায়ের আজকে সমত আমাদের লেকচার নম্বর 7। যারা আগের লেকচারগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে দেখতে পারো যে প্রথম ফার্স্ট ইয়ার নামে একটা ইয়ে আছে এবং সেখানে প্রথম বর্ষের লেকচারগুলো রয়েছে, অথবা আমি আই বাটনে দিয়ে দিব। তো আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ভোক্তার ভারসাম্য। যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভোক্তার ভারসাম্য। তো একজন ভোক্তা কীভাবে ভারসাম্য অর্জন করে। তো আমি যদি সাধারণভাবে কিছু কথা বলি যে ভারসাম্য অর্জনের জন্য এখানে আমাদের যে বিষয়টা ইউজ করতে হবে সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা প্লাস হচ্ছে বাজেট রেখা। তো নিরপেক্ষ রেখা দ্বারা আমরা কি বুঝি, যেখানে ভোক্তা তৃপ্তি লাভ করে, যে অবস্থাতে আসলে ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি লাভ করে, সেটা আমাদের নিরপেক্ষ রেখা। আর বাজেট রেখা বলতে আমরা যেটা বুঝি যে আমাদের তৃপ্তি লাভের সাথে আমাদের টাকা পয়সার সম্বন্ধ রয়েছে। আমার বাজেট হচ্ছে 500 টাকা একটা কাপড় কেনার জন্য, কিন্তু আমার পছন্দ হলো 1000 টাকার একটা কাপড়। চাইলেই তো আমি 1000 টাকার কাপড় সেটা কিনতে পারবো না। আমার বাজেট যেহেতু 500 টাকার ভিতরে, সুতরাং আমাকে ঘুরে ফিরে এসে এই 500 টাকার ভিতরে আমাকে আমার নির্দিষ্ট কাপড় বলো যেটাই বলো সেটা আমাকে চুজ করতে হবে। তো এই যে একটা সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতার মধ্যেও ভোক্তা কীভাবে ভারসাম্য লাভ করে, এটাই আমরা এই বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মাধ্যমে আজকে জানবো। এবং এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রায় অনেক সালে কোশ্চেনটা এসেছে। তো আমরা যদি একটু বইয়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেক ভোক্তার লক্ষ্য তার সীমাবদ্ধ আয়ের মধ্য থেকে বাজার দামে দুটি পণ্যের এমন সংমিশ্রণ ক্রয় করা। দুটি পণ্য কেন, যেহেতু আমরা নিরপেক্ষ রেখাতেও দুটি পণ্য জানি এবং বাজেট রেখাতে দুটি পণ্যের ভিতরে আমাদের কম্পেয়ার করতে হয়, সুতরাং এখানে দুটি পণ্যের এমন সংমিশ্রণ ক্রয় করা যাতে তার পরিতৃপ্তি সর্বাধিক হয়। আচ্ছা, যখন একজন ভোক্তা তার নির্দিষ্ট আয় নির্দিষ্ট দ্রব্যের উপর ব্যয় করে সর্বাধিক তৃপ্তি লাভ করে, ইয়াস, প্রত্যেক মানুষেরই একটা নির্দিষ্ট পরিমাণ আয় রয়েছে এবং সে আয় দ্বারা সে চেষ্টা করে কিভাবে সে তার উপযোগ সর্বোচ্চ লাভ করবে, সর্বোচ্চ তৃপ্তি সে লাভ করবে। আচ্ছা, তখনই সে ভারসাম্যে উপনীত হয়। বাজেট রেখা এবং নিরপেক্ষ মানচিত্রকে একত্র উপস্থাপন করলে, নিরপেক্ষ মানচিত্র কি, আমি নিরপেক্ষ রেখা দেখেছি এবং নিরপেক্ষ রেখা যখন দেখেছি তখন আমি বলেছিলাম যে যখন অনেকগুলো নিরপেক্ষ রেখা একসাথে অবস্থান করে একই চিত্রে তখন তাকে বলা হয় নিরপেক্ষ মানচিত্র। তো বাজেট রেখা এবং নিরপেক্ষ মানচিত্রকে একত্র উপস্থাপন করলে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় করা যায়। ভোক্তা সবসময় উপরে নিরপেক্ষ রেখা পৌঁছাতে চায়, কিন্তু তার আয় বা বাজেট সীমাবদ্ধ। এই লাইনটা আমি যখন পড়াবো তখন আমরা দেখব। তো এই ছিল আমাদের মানে প্রথমে যে কথাগুলো লিখতে হবে প্রশ্নের, সে কথাগুলো। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো যখনই আমাদের ভারসাম্য অর্জনের কথা বলা হয় তখন আমাদের শর্ত দেওয়া হয় এবং প্রত্যেক ক্ষেত্রে প্রায় আমাদের দুইটা শর্ত দেওয়া হয়। তো আমাদের প্রথম শর্ত যেটা রয়েছে, আমাদের নাম্বার 1 প্রথম শর্ত যেটা রয়েছে সেটা হচ্ছে বাজেট রেখার ঢাল এবং নিরপেক্ষ রেখার ঢাল সমান হবে। বাজেট রেখার ঢাল ইকুয়াল টু নিরপেক্ষ রেখার ঢাল সমান হবে। তো বাজেট রেখার ঢাল আমরা দেখেছি সেটা কি PX ভাগ PY, অর্থাৎ দুটি দ্রব্যের দামের অনুপাত। এবং নিরপেক্ষ রেখার ঢাল আমরা দেখেছি MRS XY। এবং 2 নম্বরে যে বিষয়টা রয়েছে, যে শর্তটা রেখা বলা হয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা সঠিকভাবে বাজেট রেখাকে 2 নম্বর শর্ত যেটা সেটা রয়েছে নিরপেক্ষ রেখাকে সঠিকভাবে মূল বিন্দুর দিকে উত্তল হতে হবে। এই বিষয়টা আমরা চিত্রের সাথে দেখব। তো এখন আমরা একটা চিত্র লিখব, সেই চিত্রের সাহায্যে আমরা পুরো বিষয়টা দেখব। তো যদি আমরা এখানে একটা চিত্র নেই, এখন দেখো যেখানে ওই যে নিরপেক্ষ মানচিত্র বলেছিল যে অনেকগুলো নিরপেক্ষ রেখা অবস্থান করবে, তো এখানে আমরা 3টা হচ্ছে নিরপেক্ষ রেখা নিব। প্রথমটা হচ্ছে আমাদের IC1, আচ্ছা মার্কিংগুলো আমরা পরে করি। এবং আমরা এখানে কি করব, একটা বাজেট রেখা নিব। তো বাজেট রেখাটা আমাদের এমনভাবে আর্ট করতে হবে যাতে এখানে একটা পয়েন্টে থাকে এবং IC1 নিরপেক্ষ রেখাতে 2টা পয়েন্ট থাকে। তো এটার জন্য আমাকে এটার একটু নিচের দিকে, আচ্ছা চিত্রটা আমার একটু ডিফারেন্স হয়ে গেল। আচ্ছা, চিত্রটা আমাদের এমনভাবে আর্ট করতে হবে যাতে IC1 নিরপেক্ষ রেখাতে 2টা বিন্দু থাকে এবং IC2, এই যে IC2 যে নিরপেক্ষ রেখা রয়েছে সেখানে একটা বিন্দু থাকে এবং IC3 নিরপেক্ষ রেখাটা এটা এরকমই থাকবে। তো চিত্রটাও আমাদের একটু টেকনিক্যাল আর্ট করতে হবে চিত্র, এই জন্য আমি বলি যে বারবার চিত্র আর্ট করতে হবে। তো এখানে যদি মার্কিং করি, এটা আমাদের E, এটা আমাদের F, এটা আমাদের G। তো এখানে এক্স অক্ষ বরাবর আমাদের এক্স পণ্য এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ওয়াই পণ্য নেওয়া হয়েছে। এখন যদি আমি পুরো বিষয়টাকে বিশ্লেষণ করি কীভাবে ভারসাম্য অর্জন করলো, দেখো তো প্রথমে আমাদের 3টা নিরপেক্ষ রেখা রয়েছে।
তো আমরা যখন নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে প্রত্যেক ভোক্তা চায় যে কিভাবে তার তৃপ্তি সর্বোচ্চ করা যায় এবং সর্বোচ্চ নিরপেক্ষ রেখায় অবস্থান করা যায়। তো এখানে আমাদের সর্বোচ্চ নিরপেক্ষ রেখা হচ্ছে IC3, ইন্টারফারেন্স কার্ভ 3। কিন্তু এখন কথা হচ্ছে ভোক্তা চাইলে IC3 রেখাতে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ হচ্ছে আমাদের বাজেট সীমিত, আমাদের একটা নির্দিষ্ট বাজেট রয়েছে। আমাদের পছন্দ হয়েছে 1000 টাকার শার্ট, কিন্তু আমার বাজেট হচ্ছে 500। তার মানে কি আমি সেই 1000 টাকার শার্টটা কিনতে পারবো না। আমার কিন্তু একটা বাজেট রয়েছে। তো IC3 নিরপেক্ষ রেখাতে ভোক্তা যেতে চায়, কিন্তু তার বাজেট সীমাবদ্ধ। যেহেতু তার বাজেট রেখাতে এখানেই সীমাবদ্ধ রয়েছে, IC3 রেখাকে স্পর্শও করেনি, সুতরাং IC3 রেখা এখানে যেতে পারবে না। তারপরে কথা হচ্ছে IC2 এবং IC1। তো IC2 এবং IC1 এর ক্ষেত্রে দেখো এই বাজেট রেখাটা 3টা বিন্দুকে ছেদ করেছে। একটা হচ্ছে দেখো F, তারপরে G, তারপরে হচ্ছে কি E। এখন তোমরা দেখো যে F এবং G এই দুইটা বিন্দুর আমরা প্রথমে তুলনা করব। কি করব? F এবং G। তোমরা যদি একটু লক্ষ্য করো F এবং G এই দুইটা বিন্দু কোন নিরপেক্ষ রেখাকে ছেদ করেছে? এই যে F এবং G এই দুইটা বিন্দু IC1 নিরপেক্ষ রেখাকে ছেদ করেছে। সুতরাং এখানে যে ভোক্তা ভারসাম্য মানে তৃপ্তি যে সর্বোচ্চ এটার কোনো প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না? যেহেতু ভোক্তা উপরে নিরপেক্ষ রেখাতে পৌঁছাতে চায়, ভোক্তা চাইবে যে IC1 এবং IC2-র মধ্যে আমি IC2 নিরপেক্ষ রেখাতে পৌঁছাবো, আমি IC1-এ থাকবো না, কারণ এখানে ভোক্তার তৃপ্তি স্তর কম। সুতরাং সে IC2 নিরপেক্ষ রেখাতে যেতে চায় এবং তার এখানে বাজেট রেখাও কিন্তু স্পর্শ করেছে। সুতরাং সে F এবং G এই দুই বিন্দুতে সে ভারসাম্য অর্জন করবে না, সে চাইবে যে আরেকটু উপরে যায়। তো আমরা যদি এখন IC2 নিরপেক্ষ রেখার দিকে যাই, অর্থাৎ E বিন্দুর দিকে যাই, তো এখানে আমি দেখতে পাই যে E বিন্দুতে ভোক্তা এখানে ভারসাম্য লাভ করেছে। এখানে ভারসাম্যের শর্ত পূরণ হয়েছে, বাজেট রেখার ঢাল নিরপেক্ষ রেখার ঢাল সমান, এবং এখানে নিরপেক্ষ রেখার মূল বিন্দুর দিকে সুন্দর করে উত্তোল হয়েছে। আমি এতবার দাগ দিয়েছি, তোমরা এতবার দাগ দিবে না, একটা দাগ দিবা, যেহেতু আমি হাত দিয়ে আর্ট করছি কোনো কলম পেন্সিল রাবার ছাড়া, সুতরাং এটুকু হয় একটু স্বাভাবিক। তো এখানে যেটা বলা হচ্ছিল যে, তো আমি নিশ্চয়ই এখানে বোঝাতে পেরেছি যে ভোক্তা তাহলে IC2 নিরপেক্ষ রেখার E বিন্দুতে ভারসাম্য লাভ করবে। যদি আমি একটা মার্কিং করি, এখন আমি একটু বই পড়ে তোমাদের বইয়ের সাথে মিলাই দিব। দেখো আমরা যদি বই দেখি যে চিত্রে AB বাজেট রেখাকে নিরপেক্ষ মানচিত্র উপস্থাপন করা হয়েছে। এখন এই লাইনটা বাদ দাও। আচ্ছা, বাজেট রেখার উপর EFG যে কোনো বিন্দুতে ভোক্তা থাকতে পারে, যেটা আমি বলেছিলাম যে EFG 3 বিন্দুতে থাকতে পারে, এবং IC3 সবচেয়ে উচ্চতর নিরপেক্ষ রেখাকে বলে। এখন যদি তোমরা দেখো যে IC3টা সবচেয়ে উচ্চতর নিরপেক্ষ রেখা, কিন্তু ভোক্তা এখানে থাকতে পারবে না। আচ্ছা, IC সবচেয়ে ভোক্তা তৃপ্তি লাভের জন্য এতে অবস্থান করতে চায়, কিন্তু একটি বাজেট রেখার বাইরে বলে সে এতে যেতে চাইলেও যেতে পারে না। কথা আমি বলেছিলাম যে IC3-তে যেতে পারবে না। এখন কথা হচ্ছে GEF এই 3 বিন্দু বিবেচনা করার কথা। F এবং G বিন্দু IC1 নিরপেক্ষ রেখাতে অবস্থিত বলে এগুলো হতে সর্বাধিক তৃপ্তি পাবে না। যেটা আমি বলেছি যে ভোক্তা চাইবে যে উপরের দিকে যাতে, কেন সে IC1-এই থাকবে, যেহেতু তার বাজেট IC2 পর্যন্ত আছে, সুতরাং সে IC2 পর্যন্ত যেতে পারে। যদিও বিন্দুতে বাজেট রেখার আওতাধীন, অবশ্যই বাজেট রেখার আওতাধীন। E বিন্দুটি IC2 নিরপেক্ষ রেখায় অবস্থিত তৃপ্তির দিক থেকে, যেহেতু IC2 গ্রেটার দ্যান IC1। এখন যদি আমি একটু খাতায় যাই, এই যে দেখো যেহেতু E বিন্দুটা IC2 রেখাতে রয়েছে এবং FG IC1-এর রয়েছে, সুতরাং সে অবশ্যই E বিন্দুতে যেতে চাইবে। সুতরাং পছন্দের, এখন যদি বই দেখি, সুতরাং পছন্দের দিক থেকে E গ্রেটার দ্যান FG, অর্থাৎ E বিন্দুটা FG থেকে বড়, সুতরাং ভোক্তা E বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। তো এইতে আমি বই পড়ালাম, সাথে আমি বুঝাইয়ে দিলাম যে ভোক্তার ভারসাম্য নিরপেক্ষ রেখা এবং হচ্ছে বাজেট রেখার সাহায্যে দেখাও। এটা তোমাদের হচ্ছে প্রশ্ন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নটা অনেক সালে এসেছে। যখন আমি এই অধ্যায় শেষে তোমাদের দেখাবো যে কী প্রশ্ন সালে এসেছে, তখন তোমরা বুঝতে পারবা যে আমি ওখানে সালগুলো উল্লেখ করে দিব যে কতবার এই প্রশ্নটা এসেছে। এখন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা ম্যাথের জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে ম্যাথের লেকচারগুলো প্রথম থেকে শুরু করতে। তো আমি চাচ্ছি যে বেসিক যেহেতু আমি শুরু করেছি, তো বইটার মাঝামাঝি একটা অবস্থাতে আমি বেসিক লেকচারগুলো শেষ করে দিব, মানে মাঝামাঝি এসে ম্যাথ শুরু করব। আমি এটার কিছুটা আরও 2-3 অধ্যায় পড়াই, দেন আমি ম্যাথ লেকচার শুরু করব। এবং ম্যাথ যখন আমি পড়াবো, তোমরা ট্রাস্ট করো আমাকে, তোমরা অনেক মজা পাবা ম্যাথের লেকচারগুলোতে। টিচারদের মতো করে অবশ্যই আমি পড়াই না, আমি কোনো টিচার নই, আমি এখনও পড়ালেখা করছি। সুতরাং আমি পড়াবো এমন বিষয়গুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে, পরীক্ষার প্রশ্ন আমি সলভ করে দেই এখানে, এবং সেগুলো বোঝাইও দেই।
কারণ তোমরা যদি উপযোগী নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এখানে যদি তোমরা দেখো যে অনেক বিষয় আছে, কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু এত বিষয় লাগে না, আর এত বিষয় আমাদের মনে রাখাও কিন্তু পসিবল না। সুতরাং আমি চেষ্টা করি যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে প্রয়োজন সেই প্রশ্নগুলাই তোমাদের পড়াতে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স, তারা হয়তো আমার এই লাস্টের কথাগুলো শুনছো, তো তোমরা আমাদের সাথেই থাকো। চাইলে আমাদের এই ভিডিও লেকচারগুলো তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো। এবং আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।